প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গাজীপুর মেট্রোপলিটন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের আবারও স্বাগতম। আমি আবু নাইম, প্রভাষক ব্যবস্থাপনা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের প্রথম পত্র ব্যবসায় পরিচিতি এর অধ্যায় নং 3, একমালিকানা ব্যবসায় বা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস। আজকের আলোচনার বিষয়সমূহ একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের যে মূল কার্যক্রম, পাঠ্য কার্যক্রম, সেটা চালিয়ে যাব। আশা করি তোমরা সকলেই নতুন বছরে ভালো আছো। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই করোনা পরিস্থিতি থেকে পৃথিবীর সকল মানুষকে হেফাজতে রাখুক। তাহলে আমরা একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, একমালিকানা ব্যবসায়ের অন্যান্য প্রশ্নগুলো আমরা পড়েছি। একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ, আজকে একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ নিয়ে কথা বলবো। তাহলে আমরা আবারও পূর্বে ফেরত যাই। আমরা 9-10 ব্যবসায় উদ্যোগে একমালিকানা ব্যবসায় সম্পর্কে জেনেছি। আমাদের সেখানে একমালিকানা ব্যবসায় সম্পর্কে অনেকটা ধারণা আছে। আজকে একমালিকানা ব্যবসায়ের যে উপযুক্ত ক্ষেত্রগুলো, যে সকল ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় বেশি উপযুক্ত, সেই ক্ষেত্রগুলো আমরা দেখব। তাহলে একমালিকানা ব্যবসায় মালিক নিজ নামে ব্যবসায় পরিচালনা করে থাকে। মালিক কী করে থাকে? নিজ নামে ব্যবসায় পরিচালনা করে থাকে। এই জন্যই আমরা বলে থাকি একক ব্যক্তির মালিকানায় নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলা হয়। বর্তমান আধুনিক ব্যবসায় বাণিজ্যের যুগে বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অত্যন্ত উপযোগী। সঙ্গত কারণে একমালিকানা ব্যবসায় বৃহদায়তন ব্যবসায় এর পাশাপাশি আজও তার আপন গতিতে এগিয়ে চলছে। এখন সারা বিশ্বের একমালিকানা ব্যবসায়ের সংখ্যা বা একমালিকানা কারবারের সংখ্যা প্রায় 80% বা 80%। আইনগত বাধ্যকতা না থাকার কারণে যে কোনো ব্যক্তি কম পুঁজিতে তার ক্ষুদ্র প্রয়াস থেকেই, প্রচেষ্টা থেকেই সে কী করতে পারতেছে? আরম্ভ করতে পারতেছে। বাস্তবতা হলো এই কারবারের বিশেষ কিছু সীমাবদ্ধতা আছে। সকল ক্ষেত্রে এ ব্যবসায় সফলভাবে পরিচালনা করা সম্ভব না হলেও নির্দিষ্ট কতিপয় ক্ষেত্রে এ ব্যবসায় অত্যন্ত উপযোগী, সেটা আমরা জানি। আমাদের আশেপাশে অনেক একমালিকানা ব্যবসায় আছে, আমরা সেটি দেখে অভ্যস্ত এবং সেখান থেকে কি আমরা জ্ঞান আহরণ করেছি যে একমালিকানা ব্যবসায় কাকে বলে। তাহলে মূল কার্যক্রমে আসা যাক। গত ক্লাসগুলোতে আমি চিত্রের সাহায্যে দেখিয়েছি যে একমালিকানা ব্যবসায় কোন কোন ক্ষেত্রে কীরকম হতে পারে। আজকে তোমরা উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনার প্রেক্ষিতে নিম্নে একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ পয়েন্ট আকারে বিশদভাবে কি আলোচনা করা হচ্ছে। প্রথমেই যদি
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টটা, ছোট আকারের ব্যবসায় সংগঠন বা ছোট আকারের ব্যবসায় কারবার। ছোট আকারের ব্যবসায় একক মালিকানা, মূলধনের পরিমাণ কম, যেমন আমাদের দেশে মানুষের সঞ্চয়ের পরিমাণ কম, উন্নত দেশের মানুষের মতো নয় বিধায় আমরা ইচ্ছা করলেই বড় আকারের ব্যবসায় শুরু করতে পারি না। এজন্য ছোট আকারের ব্যবসায় সংগঠন। একক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র হচ্ছে কি, ব্যবসায়টা ছোট, পুঁজির পরিমাণ কম পুঁজির কারবার বা স্বল্প পুঁজির কারবার। যে সকল ব্যবসায় কম পুঁজিতে গঠন ও পরিচালনা করা যায় সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় হচ্ছে সর্বোচ্চ উপযুক্ত। যেমন পান বিড়ির দোকান, মুদি দোকান, এগুলো আমরা ধরতে পারি। তারপর 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কম ঝুঁকির ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণটা কম। অনেকে বৃহদায়তন ব্যবসায় শুরু করার পূর্বে এক মালিকানা ব্যবসায় সংগঠন করে থাকে এবং অপেক্ষাকৃত ঝুঁকি এড়ানোর জন্য এবং অভিজ্ঞ হওয়ার জন্য। তাই আমরা বলতে পারি কম ঝুঁকির ব্যবসায়, অপেক্ষাকৃত কম ঝুঁকির ব্যবসায়গুলোর ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় সর্বোত্তম। সেক্ষেত্রে হতে পারে কমিশন ব্যবসায়। তারপর কৃষি পণ্যের ব্যবসায়। এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কৃষি পণ্যের ব্যবসায়টা ভালো। আমরা দেখি যে শাকসবজি, তারপর হচ্ছে নার্সারি এবং আদার্স যে জিনিসগুলো ব্যবসায়গুলো আছে, আমরা জানি যে কৃষি পণ্যের ব্যবসায়। পচনশীল দ্রব্যের ব্যবসায় আমরা জানি যে গোস্ত, শাকসবজি, ফলমূল, এই সকল ক্ষেত্রে সাধারণত আমরা এক মালিকানা ব্যবসায় দেখতে পাই। পরিবর্তনশীল চাহিদার পণ্য। যে সকল পণ্যের চাহিদা দ্রুত পরিবর্তনশীল সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় হচ্ছে কি সর্বোত্তম। কেননা এক্ষেত্রে কর্মপরিকল্পনার দ্রুত পরিবর্তন প্রয়োজন হয়। এখানে যেমন পোশাক, আসবাবপত্র, এক্ষেত্রে আমরা দেখতেছি যে দিন যায় আমরা আমাদের পোশাককে পরিবর্তন করি এবং আসবাবপত্রের ক্ষেত্রেও নিত্য নতুন পণ্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে বলা যায় যে পরিবর্তনশীল চাহিদার পণ্যের ব্যবসায় সেটা হতে পারে এক মালিকানা ব্যবসায়। পরে হচ্ছে খণ্ডকালীন ব্যবসায়। যেমন এখানে আমরা ধরে নিতে পারি যে মূল পেশাকে ঠিক রেখে অন্য কার্যক্রম চালানো। আবার নির্দিষ্ট সময়ের জন্য আমরা খণ্ডকালীন ব্যবসা হিসেবে ধরে নিতে পারি। যেমন কেউ চাকরি করতেছে, চাকরির পাশাপাশি ব্যবসায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা আমরা ধরে নিতে পারি খণ্ডকালীন ব্যবসায়। কিংবা মূল পেশাকে ঠিক রেখে, যেমন একজন স্টুডেন্ট, ছাত্র, সে ইচ্ছা করলে পড়াশোনার পাশাপাশি এক মালিকানা ব্যবসা করতে পারে। তারপরে হচ্ছে প্রত্যক্ষ তত্ত্বাবধান। এখানে প্রত্যক্ষ তত্ত্বাবধান বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষ মানে বুঝতেছি যে সরাসরি, তত্ত্বাবধান মানে খেয়াল রাখা। এখন এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ সেবা প্রদান করা সম্ভব, প্রত্যক্ষ তত্ত্বাবধান করা সম্ভব। মালিকের ইচ্ছা এখানে সব কিছু, এখানে মালিক নিজেই সরাসরি তত্ত্বাবধান করে থাকে ব্যবসায়টাকে, নিজে বিবেক বুদ্ধি দিয়ে ব্যবসায় পরিচালনা করে থাকে।
তাই আমরা বলতে পারি যেটা প্রত্যক্ষ তত্ত্বাবধান। ভ্রাম্যমাণ ব্যবসা। ভ্রাম্যমাণ ব্যবসা মানে যে ব্যবসাটা এক স্থান থেকে আরেক স্থানে পণ্য নিয়ে যাওয়া হয়, সেটা ট্রাকের মাধ্যমে হতে পারে, ভ্যান গাড়ির মাধ্যমে হতে পারে, তারপর ব্যক্তি নিজেও নিয়ে যেতে পারে, যেমন অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, বাসনকোসন। তারপরে হতে পারে দুধের ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে, হতে পারে ফেরিওয়ালাদের ক্ষেত্রে। তাই এটা ভ্রাম্যমাণ ব্যবসায়ের ক্ষেত্রে কি এটা উপযুক্ত। তারপরে হচ্ছে মৌসুমি ব্যবসায়। মৌসুমি ব্যবসায় মৌসুমি ব্যবসায় বলতে আমরা কি বুঝি? বিভিন্ন মৌসুমে, যেমন এখন শীতকাল, এখন গাছে গাছে আমের মুকুল দেখা দিবে। আমরা জানি সবাই রাজশাহীর আম অনেক ভালো। রাজশাহী থেকে আম এনে গাজীপুরে বিক্রি করতে পারতেছে সহজেই। আমের সিজনে 6 মাস, ইলিশের সিজনে 3-4 মাস এই ব্যবসাগুলো করা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে কি মৌসুমি ব্যবসায়। যখন ইলিশ ধরা পড়তেছে প্রচুর, তখন ইলিশের ব্যবসা। যখন এই সিজনাল ফল আম পাওয়া যাচ্ছে রাজশাহী থেকে ট্রেন যোগে কিংবা বিভিন্ন মাধ্যমে গাজীপুর কিংবা দেশের সর্বত্র এই ব্যবসাটা করা যায়, সেটা হচ্ছে বিশেষ মৌসুম বা সময়ে যে ব্যবসায় করা হয় তা সাধারণত একমালিকানা ব্যবসায়, একমালিকানা ভিত্তিতে হয়ে থাকে। আবার যেমন এখন শীতকালে খেজুরের রস বিক্রি, এটা হতে পারে। স্থানীয় সীমিত চাহিদা। স্থানীয় সীমিত চাহিদা যেসব পণ্যের চাহিদা কম এবং নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, সেসব পণ্যের ব্যবসায় একমালিকানা হওয়াই উত্তম। যেমন পুরি ও সিঙ্গারা এবং চায়ের স্টল। ব্যক্তিগত নৈপুণ্য। ব্যক্তিগত তত্ত্বাবধান আর প্রত্যক্ষ তত্ত্বাবধান আর ব্যক্তিগত নৈপুণ্য কাছাকাছি। ব্যক্তিগত নৈপুণ্য মানে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ব্যবসায়টাকে পরিচালনা করতে পারে। এটা তার নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ব্যবসায়টা পরিচালনা করা হয়ে থাকে। এই জন্য তার ব্যক্তিগত নৈপুণ্য কাজে লাগাতে পারে। এমন কিছু শিল্পকর্ম বা ব্যবসায় আছে যেসব ক্ষেত্রে ব্যক্তিগত দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করাই মুখ্য বিষয়। সেক্ষেত্রে একমালিকানার কোনো বিকল্প নেই। যেমন গহনা শিল্প, চিত্রশিল্প, ফটোগ্রাফি, এগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাই ব্যক্তি তার নৈপুণ্যের মাধ্যমে প্রতিষ্ঠানকে চালিয়ে থাকে। তারপর ভোগ্যপণ্যের ব্যবসায়। ভোগ্যপণ্যের ব্যবসায় চূড়ান্ত ভোক্তার দৈনন্দিন চাহিদা পূরণ করছে এমন ভোগ্যপণ্যের ব্যবসায় একমালিকানা থাকাটাই সর্বোৎকৃষ্ট। যেমন মুদি দোকান, সেখানে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয়, যেমন আমরা পড়েছি এর আগেও যে ভোগ্যপণ্য শিল্পপণ্য, সেক্ষেত্রে ভোগ্যপণ্যের কি ক্রেতার সংখ্যা অনেক, ক্রয়ের পরিমাণ কম, এবং শিল্প পণ্যের ক্ষেত্রে ক্রেতার সংখ্যা কম, ক্রয়ের পরিমাণ বেশি। অতএব ভোগ্যপণ্যের ব্যবসায় আমরা কম করে পণ্য ক্রয় করে থাকি মুদির দোকান থেকে। সেক্ষেত্রে
ভোগ্যপণ্যের ব্যবসায়ের ক্ষেত্রে অনেক ধরনের পণ্য সেখানে থাকে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারি। তারপর 14 নম্বর পয়েন্টটা হচ্ছে কুটির শিল্প। ক্ষুদ্র পরিসরে পারিবারিক শিল্পকে কুটির শিল্প বলে। এ জাতীয় শিল্প সাধারণত এক মালিকানায় গড়ে ওঠে। আমরা দেখতে পেরেছি যে বাঁশ ও বেতের যে তৈজসপত্র কিংবা যে আসবাবপত্র সেগুলো কুটির শিল্প হয়ে থাকে। আমরা 9-10 পড়েছি কুটির শিল্প কাকে বলে। তারপরে হচ্ছে মাঝারি আকারের শিল্প কি এবং বৃহদায়তনের শিল্প। সেক্ষেত্রে কুটির শিল্পটা হচ্ছে কি পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে, পরিবারের সদস্যদের মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে প্রকাশনা ব্যবসায়। সংবাদপত্র, ম্যাগাজিন, বই ইত্যাদি প্রকাশনার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় অধিক ফলপ্রসূ হয়ে থাকে। তারপরে হচ্ছে 16 নম্বর পরিবহন ব্যবসায়। মালামাল ও যাত্রী পরিবহনের সাথে জড়িত ব্যবসায় সাধারণত এক মালিকানার ভিত্তিতে গড়ে ওঠে। বাস, ট্রাক, লঞ্চ, জাহাজ ইত্যাদি ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক মালিকানা ব্যবসায় সংগঠন। আর এই সংগঠনগুলো কি এভাবে গড়ে ওঠে। তারপরে হচ্ছে প্রজনন ব্যবসায়। প্রজনন বলতে আমরা যেটা বুঝি, যেটা প্রাণের সঞ্চালন করে, যে ক্ষেত্রে বংশবিস্তার সম্ভব, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রজনন হিসেবে ধরে নিব। এখানে বিভিন্ন প্রজনন শিল্পে নিয়োজিত ব্যবসায়সমূহ এক মালিকানার ভিত্তিতে পরিচালিত হতে দেখা যায়। যেমন হাঁস মুরগির খামার, নার্সারি, মৎস্য চাষ, এগুলো কি প্রজনন ব্যবসায়ের ভিতরে পড়ে থাকে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। অনেক ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না, যা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে সম্ভব। মালিক যদি ইচ্ছা করে এই আগামীকাল ব্যবসায় শুরু করলো এবং তারপরের দিন সে ব্যবসায়ের অবসায়ন বা বিলোপ সাধন ঘটাতে পারে, কিংবা ব্যক্তি তার নৈপুণ্য এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে কোনো ক্ষেত্রে। তাই যেসব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি, সেসব ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় অত্যাধিক শ্রেয়। যেমন শেয়ার ও ডলার ব্যবসা। এবং আমাদের লাস্ট পয়েন্টটা হচ্ছে 19 নম্বর গোপনীয়তা। এক মালিকানা ব্যবসায় হচ্ছে এমন একটা ব্যবসায় যেখানে মালিকের ইচ্ছাই যথেষ্ট। মালিক তার কার্যক্রম গোপন রাখতে পারে, সিদ্ধান্ত গোপন রাখতে পারে, পদক্ষেপ গোপন রাখতে পারে। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে তা সম্ভব হয় না, কেননা সেখানে অনেক পরিচালক থাকে, সেখানে অনেক ব্যবসায়ের কি পার্টনার থাকে, তাই গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। যে সকল ব্যবসায়ের গোপনীয়তা রক্ষা করা খুব বেশি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় গড়ে তোলা উত্তম। এখানে মালিক একজন হওয়ায় গোপনীয়তা রক্ষা করা অত্যাধিক সহজ হয়ে পড়ে। তাই উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে যদি আমরা মোটা দাগে বলি, এক মালিকানা ব্যবসায়ের কতগুলো বিশেষ ক্ষেত্র রয়েছে। এসব ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায়
লাভজনকভাবে পরিচালিত হতে পারে না। এক মালিকানা ব্যবসায় স্থাপন করা হলে বাস্তবে তা সফল ব্যবসায়ে পরিণত হতে পারবে। পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশে সমাজের কল্যাণার্থে এক মালিকানা ব্যবসায় কাজ করে যাচ্ছে এবং এর জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। এই অধ্যায়ে হয়তো তোমাদের আরেকটা ক্লাস নিতে পারি আমি, কিংবা নাও নিতে পারি। এক মালিকানা ব্যবসায়ের সম্পর্কে তোমরা বিস্তারিত জেনেছ। এর আগের ক্লাসগুলো দেখবে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।